খুনি মুজাফফর ধরা পড়ায় শহীদ জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ। জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ, সামরিক আদালত হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদের ভুল ব্যাখ্যা করছে বিরোধী দল, অভিযোগ বিএনপির। গণভোটের রায় না মানলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। দ্রুত পুনর্বাসনের উদ্যোগ সরকারের। জরিপ করে দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ, জানালেন দুই মন্ত্রী। এবং শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্প যেন ভূতের বাড়ি। উধাও দরজা জানালা খুলে নেওয়া হয়েছে, টিন, চুরি যাচ্ছে নানা সরঞ্জাম। প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন গ্রেফতারের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার অজানা রহস্য সামনে আসার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কমিশন গঠনের পরামর্শ দিচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শহীদ জিয়া হত্যার নেপথ্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় 1981 সালের 30 মে। চট্টগ্রাম সার্কিট হাউজে সেদিন ভারী বুট আর গুলির আওয়াজে ভাঙে ভোরের নিস্তব্ধতা। রাষ্ট্রের তখনকার সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে বিপথগামী একদল সেনা সদস্য। পরে সামরিক আদালতে বিচার করা হয় 18 সেনা কর্মকর্তার, যাদের 13 জনকে মৃত্যুদণ্ড আর বাকিদের সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। তবে জিয়াউর রহমান হত্যার পর পালিয়ে যান সেই সেনাদলে থাকা 2 মেজর, যাদের একজন মুজাফফর হোসেনকে দীর্ঘ 45 বছর পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। মুজাফফর হোসেনের বিচারিক প্রক্রিয়া কেমন হতে পারে জানালেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এই সেনা কর্মকর্তা। তার এখানে 2টা অফেন্স ট্রাই হবে। একটা হলো সে পলাতক, আর একটা হলো 1981 সালের প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড। নতুন যে কোড অফ এনক্রি হবে সেই কোড অফ এনক্রি খুঁজে বের করবে আগের কোড অফ এনক্রিতে 1981 সালের হত্যাকাণ্ডের সময় তার সম্বন্ধে কি ফাইন্ডিংস আছে, কি সুপারিশ রয়েছে, সেই সুপারিশ অনুযায়ী তখন তার বিচার হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নেপথ্যের অনেক রহস্য এখনো অমীমাংসিত। সেজন্য উত্তরহীন প্রশ্নগুলোর জবাব পেতে কমিশন গঠনের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, মুজাফফরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসতে পারে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য। বিচারিক রায় কার্যকর করার আগে তাকে একটা প্রপার ইন্টারোগেশন দরকার, এবং এই ইন্টারোগেশনের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের আসল যে মোটিভটা ছিল, ষড়যন্ত্রের পিছনে কারা যুক্ত ছিলেন, দেশি বিদেশি কারা যুক্ত ছিলেন, এটি সঠিকভাবে শনাক্ত করার খুবই প্রয়োজন। জাতীয় হোক আন্তর্জাতিক হোক, একটি কমিশন গঠনের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার। উনি কেন পালিয়ে গেলেন, জেনারেল মঞ্জুর আসলে তার মোটিভ কি ছিল, কেন এই হত্যাকাণ্ড ঘটলো, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা, না নিছক মিউটিনি, এইগুলো আবার নতুন করে সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা কথা যে সামনে আসে যে জেনারেল মঞ্জুরকে অ্যালেজলি প্রেসিডেন্ট এরশাদ তাকে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সে যাতে কোনো কিছু বলতে না পারে। উনি কী বলতে চেয়েছিল, অন্য কোনো ঘটনা আছে কিনা, সেইটা মেজর মুজাফফর যদি জেনে থাকেন উনি হয়তো বলতে পারেন। বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জাতীয় আস্থা পুনর্গঠনের জন্য প্রয়োজন প্রকৃত সত্য অনুসন্ধান। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের বিচার সেনা আদালতে করা হবে। দুপুরে কক্সবাজারের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন পলাতক আসামি, সেনাবাহিনীর সাবেক মেজর মুজাফফর, গোপন অবস্থায় ছিল, লুকিয়েছিল বা পলাতক ছিল। তার হদিশ পাওয়া মাত্র আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে এবং সেনা হেফাজতে তাকে দেওয়া হয়েছে, যাতে যেই আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়। ক্ষমতায় যেতে বিরোধী দল জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ তুলে তিনি বলেন, মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করতে চান বিরোধীরা। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছে। 2025-এর অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। দেশবরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় উঠে আসে বিষয়টি। ওনাকে স্মরণ করার জন্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে আক্ষেপ করে বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট বরাবর অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকেই বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোঁয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরাই পাশ করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার যোগ্য সন্তান হিসেবেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন বলে জানান সরকারের এই জ্যেষ্ঠ মন্ত্রী। নিয়ে আসার জন্য আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সংঘাত না চাইলে বিএনপিকে গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে নরসিংদীতে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় দাবি আদায়ে সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দিল্লি থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন পরোয়ার। বিএনপি উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদে অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন। যদি সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। আমরা সব প্রতিবেশীর সাথে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, দেশের স্বার্থে ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু একের পর এক একটা দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে দেশের জনগণ তো সেটা পছন্দ করে। বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত 10 লাখের বেশি মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আর জরিপ করে দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে কথা বলেন দুই মন্ত্রী। বন্যার পানি নেমেছে, কিন্তু শুকায়নি ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় কেবল আবাসস্থল নয়, কেড়ে নিয়েছে ফসল ও জীবিকার ভরসাও। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে বলেন, বন্যায় চট্টগ্রামে 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার। সবাইকে তো চাল দেওয়া হচ্ছে, রান্না করে খাওয়া দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং এরপরে পুনর্বাসনের কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে। এবং পুনর্বাসন কাজ চলবে যতক্ষণ পুনর্বাসন সম্পাদন না হবে পুরোপুরিভাবে, ততক্ষণ পুনর্বাসনের কাজ চলবে। সড়ক যেগুলো ভেঙে গেছে সবগুলো মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে সে কাজ শুরু হয়ে গেছে।
দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চকরিয়ার ফাঁসিয়াখালী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বলেন, সরকারিভাবে জরিপ করে বন্যা দুর্গত সবার কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ সহায়তা। ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামো মেরামত করা হবে। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে, আমরা কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। এদিকে বান্দরবান জেলা পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। পরবর্তী সময় ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। তানজিল হাসনাত, সময় সংবাদ। ভূমিহীন মানুষের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিতে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিত্যক্ত জনপদ। প্রায় 4 কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। ইংরেজি সংখ্যা 100 এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাস প্রকল্প। উদ্দেশ্য ছিল 100 ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় 90% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ায় চড়াকড়া ইউনিয়নের খাসবাজার এলাকায় 2020-21 অর্থ বছরে আশ্রয় প্রকল্প 2 এর আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির উপর নির্মাণ করা হয় 100টি আধা পাকা ঘর। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। অনেকেই এখন থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে, এগো অভাব নাই, বাইরের 8-10 জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়। তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, জানায় জেলা প্রশাসক। যে ধরনের বিষয়গুলি, অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম 2-1টা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি। 4 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। নিজ দেশে ফিরে যেতে বেনাপোল সীমান্তে অবস্থান নিয়েছেন ভারতীয় এক নারী। তার দাবি, বাংলাদেশি পরিচয় দিয়ে জোর করে তাকে ঠেলে পাঠানো হয়েছে। দুপুরে বেনাপোল সীমান্ত এলাকায় রেশমা খাতুন নামে ওই নারীর সন্ধান পাওয়া যায়। তার সঙ্গে রয়েছে একটি শিশু সন্তান। রেশমা জানান, তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। পরে বিমানে কলকাতায় নিয়ে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই ছিল জনপদের সময়।